জাতীয় স্তরের বরেণ্য সম্মানিত নেতা জনাব মির্জা আব্বাস, জনাব ডক্টর আব্দুল মঈন খান, সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আজকের সঞ্চালক এবং মির সরবত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আমার সামনে বিএনপি গোটা পরিবারের সর্বস্তরের বোন এবং ভাইয়েরা, সংবাদকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম 90 বছর আগে জন্ম নিয়েছিলেন। এই 90 বছরের পরবর্তী কর্মকাণ্ড তার জীবনের প্রতিটি পড়তে পড়তে নিজের চেয়েও বেশি কাজে লেগেছে এই দেশের মানুষের। সমৃদ্ধ করেছে এই দেশের মানচিত্রকে, সমৃদ্ধ করেছে এই দেশের গণতন্ত্রকে, উন্নত করেছে এই দেশের পরিচয়কে গোটা বিশ্বের দরবারে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে এমন কোন জায়গা ছিল না যে জায়গাটায় জিয়াউর রহমান সাহেবের পদচারণা না হয়েছে। সৈনিক থেকে রাজনীতিক, রাজনীতিক থেকে রাষ্ট্রনায়কের উত্তরণ, এই উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু নয়, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মানুষের মনের মধ্যে একটা স্থায়ী প্রতিচ্ছবি হিসাবে শহীদ জিয়াউর রহমানকে খুঁজলে খুব সহজেই তাকে পাওয়া যাবে। জিয়াউর রহমান সাহেবের যে জিনিসগুলো আমরা বেশি করে আলাপ করি, সেই আলাপের বাইরেও কিছু আলাপ আছে যেগুলো আমরা একটু মনে করিয়ে দিলে এই প্রজন্মের যারা আছে তাদের জন্য উপকার হবে। আপনারা বিশ্ব সর্বকালের সেরা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নাম জানেন। এই মোহাম্মদ আলীকে বাংলাদেশে এনেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন, তাকে বাংলাদেশে অবস্থান করার জন্য বাংলাদেশে তাকে জমি দিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের আহ্বানে বাংলাদেশে ফিলিস্তিন আন্দোলনের অন্যতম পুরোধা ইয়াসির আরাফাত বাংলাদেশে এসেছিলেন। আরো বহু বরেণ্য নেতৃবৃন্দ, বিশ্বের সেরা সেরা নেতৃবৃন্দকে তিনি বাংলাদেশে এনেছিলেন এবং তিনিও বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নত করার জন্য এমন কিছু কাজ করেছেন যেটা জিয়াউর রহমানের সঙ্গে সঙ্গে বিএনপিকে এবং গোটা বাংলাদেশকে একটা উন্নততর মর্যাদাশীল দেশ হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হবার পরে যেই প্রত্যাশায় রক্তস্নাত এই দেশের মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল, গণতন্ত্র আসবে, ভোটাধিকার ফেরত আসবে এবং বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার সবকিছু যত্ন সহকারে দেখবেন ভোটে নির্বাচিত দলের প্রধান যিনি ছিলেন শেখ মুজিব তিনি। কিন্তু দেখা গেল দেশ স্বাধীনের পরে সেই রক্তস্নাত মানচিত্রের বিপরীতে দাঁড়িয়ে তৎকালীন শাসক দল প্রধান যিনি ছিলেন শেখ মুজিব তিনি এসে দায়িত্ব নিলেন কোন শপথ ছাড়া। পাকিস্তান থেকে ফেরত এসে তিনি শপথ গ্রহণ না করেই রাষ্ট্রপতির আসনে বসে গেলেন, নিজেকে নিজে ঘোষণা দিলেন। কোন আইনের বালাই নাই, কোন সংবিধানের ধারে কাছে নাই। এর কিছুদিন পরে আবার শেখ মুজিব বললেন রাষ্ট্রপতি পদ তার ভালো লাগে না, তিনি আবার প্রধানমন্ত্রীর আসনে বসে গেলেন। তার কিছুদিন পরে যখন হক কথা শুরু হয়ে গেল, বাংলাদেশের মানুষের প্রত্যাশার কণ্ঠস্বর হিসাবে সমাজের বিভিন্ন স্তর থেকে যখন প্রতিবাদ পুঞ্জীভূত হলো, ঘনীভূত হলো, তখন তিনি রক্ষী বাহিনী তৈরি করলেন। রক্ষী বাহিনী দ্বারা বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা করলেন। হত্যা করা হলো প্রায় 40,000 দেশপ্রেমিক, বিদ্রোহী এবং প্রতিবাদী কণ্ঠকে। সেদিন নির্মল সেনরা বলেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। সেদিন রফিক আজাদরা লিখেছিলেন ভাগ্যে নইলে মানচিত্র খাবো। এই পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে একবারই শুধুমাত্র বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, সেটা আওয়ামী লীগের আমলে এবং শেখ মুজিবের আমলে। তখন লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি এবং জমিন ছিল এই জমিন, এই আয়তন, এই যে পরিমাণ বাংলাদেশের ভূখণ্ড আছে সেটাই ছিল। আজকে জনসংখ্যা বেড়ে প্রায় 20 কোটি দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও জমিন কিন্তু বাড়েনি, বাংলাদেশের আয়তন কিন্তু বাড়েনি। অথচ এর পরে কখনোই আর বাংলাদেশে দুর্ভিক্ষের আবির্ভাব হয় নাই। এই কৃতিত্বগুলো আওয়ামী লীগ করে দিয়ে গিয়েছিল।
সংবাদপত্র বন্ধ করে দিয়ে নিজেদের পছন্দের 4টি মাত্র সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়েছিলেন। বাকশাল কায়েম করেছিলেন, যে বাকশালের মধ্য থেকে মানুষের প্রত্যাশিত বহুদলীয় মতবাদের ধারণাটাকে গলা টিপে হত্যা করেছিলেন। তারপরে রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্রীয় পরিবর্তন সম্পর্কে আমরা সবাই জানি, এবং তখনকার যে রাজনৈতিক শূন্যতা, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই জায়গাটা পূরণ করেছেন শহীদ জিয়াউর রহমান বীরউত্তম। তিনি এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, তিনি এসে গণমাধ্যমকে উন্মুক্ত করে দিয়েছেন, তিনি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন, এবং একই সঙ্গে বাংলাদেশের কল্যাণে বহির্বিশ্বে উন্নততর পররাষ্ট্রনীতি গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছে দিয়েছিলেন। যেটা ষড়যন্ত্রকারীদের পছন্দ হয়নি, আধিপত্যবাদ এবং অন্যান্য ধারায় যারা পৃথিবীকে বিভক্ত করতে যাচ্ছেন, তাদের অপছন্দের লোক ছিলেন জিয়াউর রহমান। কিন্তু বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের মানুষ ছিলেন শহীদ জিয়াউর রহমান বীরউত্তম। যারা জিয়াউর রহমান সাহেব তার কর্মজীবনে প্রমাণ করে গেছেন। অনেকে আজকে অনেক রকমের কথা বলেন, 90 বছরের পরবর্তী ঘটনার বিশ্লেষণ করতে গেলে জিয়াউর রহমানকে আপাতমস্তক চেনার প্রয়োজন রয়েছে। তার যৌবন থেকে, তার কিশোর বয়স থেকে, তার সেনাবাহিনীতে থাকাকালীন অবস্থান থেকে আজ পর্যন্ত তাকে স্মরণ করার মতো প্রতিটি পদে পদে হাজারো উদাহরণ রয়েছে, যেগুলোর ভেতরে গভীরে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের যাওয়া উচিত। গেলে পরে সেখান থেকে প্রেরণা পাবেন, সেখান থেকে উৎসাহ পাবেন, সেখান থেকে দেশকে ভালোবাসা ভাসতে হলে, দেশপ্রেমিক হতে হলে কি কি গুণাবলী অর্জন করতে হয় সেটা অন্তত আমরা শিখতে পারবো। আজকের এই আলোচনা সভায় বরেণ্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারাও তাদের বক্তব্য দেবেন। আমি বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির 3 প্রজন্মের যে নেতৃত্ব আজকে বাংলাদেশে চলছে, শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের হাতে যেটা পদপ্রদীপের আলো এসেছিল, সেটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ভাস্কর হয়ে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অম্লান অবদানের মাধ্যমে। এবং আজকে সেই আন্দোলনের মশাল, সেই বার্তা, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই মশাল বহন করছেন জনাব তারেক রহমান। সুতরাং আজকের দিনে আমাদেরকে জিয়াউর রহমানকে নতুন করে জানতে হবে, পুরনো যা কিছু জমে আছে সেটাকে ঝালাই করে আবার নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এবং এই আলোচনা সবার আলোচনা নয়, শুধু আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে শহীদ বীরউত্তমের অন্তত একটি গুণ নিজের চরিত্রে ধারণ করতে পারি, তাহলে মনে করবো যে আমি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী সৈনিক হিসেবে পরিগণিত হয়েছি। আর দুটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে নির্বাচন সামনে, গণভোটের সামনে, অনেক রকমের কথা আমরা শুনতে পাচ্ছি, অনেক রকমের কথা শুনতে পাচ্ছি। 2023-এর 28 অক্টোবর যে কাণ্ড দলীয় কার্যালয়ের সামনে করেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, সেই কাণ্ডের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে ধীরে সুস্থে বাড়িতে ফেরত গেছে। সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে, এবং সেই দলের তরুণরা ছদ্মবেশ ধারণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলেমিশে তখন ছিল। অত্যাচার, নির্যাতন, নির্যাতন তাদেরকে স্পর্শ করেনি। আজকে তারা আবার বলছে ভারসাম্যহীন নির্বাচন নাকি তারা মানবেন না। উদাহরণ দেন 2008-এর, অর্থাৎ ফলাফলটা তারা আগাম টের পেয়েছেন যে 2008-এর নির্বাচনে যেভাবে হয়েছিল সেরকম হয়তো 25টা বা 30টা বা 20টা এরকম আসন তারা হয়তো পাবেন, যে কারণে আগাম সংকেত দিয়ে রাখছেন। আমরা আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, নতুন প্রজন্মের ছেলেদেরকে নিয়ে আপনারা যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। বাংলা ভাষা বড় কঠিন ভাষা, আমরাও জানি। বাংলা ভাষায় যদি আমি কখনো বলি যে আমার ভাই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেছে, এটার কিন্তু অর্থ একরকম হবে। আবার যদি প্রয়োজনে বলি যে আমার শালা ছেলে নিয়ে ঘুরতে গেছে, তাহলে কিন্তু কথাটা আর এক রকম হবে। ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝেছেন তো হুজুররা? এবং বর্তমান প্রজন্মের যারা আছেন তাদেরকে বোঝার জন্য বলছি,
আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিশ্বাস করি। সবার আগে ভোট এটাই বিশ্বাস করি না। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের অনুসংখ্য যে নির্বাচন, সেই নির্বাচন সফলভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। কারণ জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আজকের এই দিনে এই কথা বলি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ার বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, স্লোগান রাখেন। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জনতা শামসুজ্জামান দুদুকে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই সভায় সম্মানিত সভাপতি, ভারত রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন অনেক আন্দোলন সংগ্রামী, জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজনীতি করেছেন, গণতন্ত্রের সপক্ষে, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস, ডক্টর মহিন খান, সেলিমা আপা, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন আলাল সহ সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি এবং অন্য সংগঠন শুনে ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, শতাব্দীর মহানায়ক শহীদ জিয়া রহমান, আমি তাকে সকল ক্ষেত্রে সফল ব্যক্তি হিসাবে আমি আমার বক্তব্যের শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের দোয়া করছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি বীরত্ব, তিনি সফল রাজনীতিবিদ, জনপ্রিয় নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভালোবাসার প্রতি, তিনি বিএনপির প্রতিষ্ঠা। মানে এইটুকু বললে শেষ, এর বাইরেও তিনি যে মনের অধিকার ছিলেন সেটি ব্যাখ্যা করে, মানে যে ইতিহাসের শুরু আছে কিন্তু শেষ নেই। বিএনপি যখন কখনো হয়েছে, বিরুদ্ধ পক্ষের রাজনীতিবিদরা তার রাজনৈতিক দল এবং তার সম্বন্ধে যেসব মন্তব্য করেছে সেটি খুব সুখকর ছিল, কিন্তু তারই পরিক্রমায় তিনি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং 19 দফা কতটা প্রাসঙ্গিক সময় সেটা নির্ধারণ করে। শহীদ জিয়া রহমান আমাদের জীবন থেকে আলাদা কিছু, কৃষকের জীবন থেকে আলাদা কিছু, শ্রমিকের জীবন থেকে আলাদা কিছু,
ছাত্র, যুবক, মহিলা, নারী যেভাবে বলেন না, কোনোভাবে এটা আলাদা না। আমরা খুব অল্প সময় ছাত্র রাজনীতিতে আমাদের সঙ্গে যখন তিনি জাতীয়বাদী ছাত্র দল গঠনে প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয়ে কথা বলেছিলেন, সেই কথা এখন তিনি আমাদেরকে বলেছিলেন আজকাল গৌরবান্বিত আপনাদের সঙ্গে বসে, তোমাদের সঙ্গে বসে না, আপনাদের সঙ্গে বসে তিনি গৌরব বোধ করছেন ছাত্রদের সঙ্গে বসে। বিষয়টা বোঝেন, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি ছাত্রদেরকে মুক্তিযুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, বাংলাদেশের উন্নয়নে, গণতন্ত্রের সংগ্রামে ক্যাটাগরি যেসব প্রসঙ্গ উত্থাপন করলেন, আমি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্ষুদ্র ছাত্র হিসাবে আমি শুধু অবাক এবং বিস্মিত হয়ে আমি সেই দিন থেকে মনে করেছি যে আমি ঠিক জায়গায় এসে ঠিক মানুষটা এটা ধরো স্বল্প সময় এটা ধরো আরো যদি দীর্ঘ সময় বাঁচার সুযোগ তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াতে, মানে স্বল্প সময়ের বাংলাদেশ আমার এটা এখান থেকে এখানে সংস্কৃতি, শিক্ষা সহ বাংলাদেশের এমন কোন জায়গা নেই যা উন্নয়নের একটি উল্লেখযোগ্য পর্যায়ে তিনি পৌঁছাবেন। শহীদ জিয়া রহমান আমাদের মানুষ, রেমিটেন্স, এই যে নারীদের যে কাজের সংস্থান, গার্মেন্ট সেক্টর, জমির আলে কাদার মধ্যে বসে থাকা একজন কৃষকের সঙ্গে রাষ্ট্রপতি আপনি ব্যাগ ফালাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ছাত্রদের কথা শোনার জন্য। কিছু কিছু বিরোধী দলের ছাত্ররা তার সঙ্গে অপমানজনক আচরণ করেছে। ব্যাগটা আমি এখানে রাখছি তার নিরাপত্তা কর্মীরা তার কাছে অনুমতি চেয়েছিলেন, শায়েস্তা খান। আমরাই তো তিনি ধমক দিয়েছেন। আমরা সব জায়গায় যাই, উনি মিডিয়াতে দেখাতেন না, এই খবরদার তিনি এগিয়ে গেছেন ছাত্রদের। আমার প্রোগ্রাম আপনার প্রোগ্রাম আমাদের কথা নেই, দাদা দেখাতেন না। এইসব জিনিস বলে শেষ করা। তার জন্ম হয়েছিল বাংলাদেশের, বাংলাদেশ তাকে শুধু পেয়ে এই আপনি ওদিকে যাই বসেন, আমি আপনাদের না না বসবে না, আপনি যে বসেন আপনার তো রাখি, আপনি যে বসেন আমার সমস্যা আছে, আমার কোনো সমস্যা আমরা হচ্ছে না। তার করি, আপনার তো অনেক আমরা তার আমি কি সমস্যা করছি আপনার? এখানে যারা বসে আছেন এই যে আব্বাস ভাই, আপনার কি সমস্যা করছে? আপনি তো বলেন আমি সমস্যা করছি। আলাউদ্দিন ভাই, সমস্যা নেই ভাই, আমাদের ডক্টর মোহন ভাই, সবাই কাজ আমাদের সেলিমা ভাই, আমি তো কারোরই কিছু বলি তার সঙ্গে যারা আমার জায়গায় রাজনীতি দাঁড়িয়ে আমাদের যুবক নেতা রয়েছেন, তারা এখন একটা পরিণত বয়সে আমরা যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, মহিলা আন্দোলন, এই যে আপনি আমার টাকা দিয়ে চলে আসে আমি জায়গায় করছি। যখন আব্বাস ভাই, আমি এই কথাটা বলার জন্য আমি আব্বাস ভাইয়ের নাম উল্লেখ করলাম। ইদানিং একজন পাগলের উৎপত্তি হয়েছে, আপনাদের চোখে পড়ছে কিনা? বাংলাদেশের রাজনীতিতে এই পাগলাদের একটা চূড়ান্ত পর্যায়ে এখন নাম বললে পাগলা আবার উত্তেজিত হচ্ছে। যা ইসলাম ধর্মে নিষিদ্ধ, বিপদ গাওয়া, মিথ্যা কথা বলা, যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, তারা ইসলামী দলগুলোর সঙ্গে গিয়ে এই কথাগুলো বলেছে, আমাদের প্রতিপক্ষ হতে চাচ্ছে। আমি শেষ কথাটা এইভাবে বলি, যে যেভাবে প্রচার করুক না কেন, আব্বাস ভাইয়ের মতো অনেকের বিরুদ্ধে যেসব বিশেষণ যুক্ত করছেন, যেভাবে করুক না কেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে
এবং যে বিজয় লাভ করবে ইতিহাসে সেই বিজয় হবে মহান বিজয় হিসেবে স্বীকৃত। এটা দরকার আছে। এই বিজয় না হলে গণতন্ত্র থাকবে না। এই বিজয় না হলে কৃষক, শ্রমিক, মেহনতু মানুষের মুক্তি আসবে না। সেই জন্য আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু অতিক্রম করতে হবে। সবকিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি ঠিক তেমনি জয় করতে হবে। বন্ধুরা, এই পথ শহীদ জিয়া রহমান দেখিয়ে গেছে। সেই পথ বেয়ে কিন্তু আমরা বেগম খালেদা জিয়া পেয়েছি। আমরা সেই পথ বেয়ে কিন্তু আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি। যে ধৈর্য, যে মানবতাবোধ, যে গণতন্ত্রের প্রতি নির্ভীক আচরণ, সেই নেতা জনাব তারেক শহীদ জিয়া রহমানই বলা যায়। তারই পরিবার, তারই অনুশাসন, তারই রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদের ভূমিষ্ঠপা এই পর্বেই আজকে আমাদের বিএনপি এবং আগামী দিনের রাজনীতি এটা আমাদের। আমি মনে করি শহীদ জিয়ার প্রতি আমরা যত একাত্মতা বোধ করতে পারবো, তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো, তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো, আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি শহীদ জিয়ার প্রতি আরো বেশি অনুরোধ আহ্বান জানি। সবাইকে ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিয়া রহমান, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান। বেগম সেলিমা রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 90তম জন্মদিন উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির আন্দোলনের সংগ্রামে অন্যতম স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা ও মিডিয়ার বন্ধুরা, আমাদের আসসালামু আলাইকুম। আমি প্রথমে গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল আমি একটা লেখা পড়ছিলাম, যে লেখাটাকে সুন্দরভাবে লেখা আছে, কারো কারো জন্ম হয় সময়ের প্রয়োজনে, এবং কারো কারো জন্ম সময়কে ছাপিয়ে যায়, এবং কারো কারো জন্ম ইতিহাসের পাতাকে ছাপিয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন সেই ব্যক্তিত্ব যার জন্ম সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সময়কে ছাপিয়ে ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, যার জন্মের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, যে যার স্বাধীনতা সেদিন এসেছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং সেখানে সবখানে একটি মাত্র নাম ছিল, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের তার জন্মদিনে আমরা যেমন তার থেকে প্রেরণা নিয়ে, শক্তি নিয়ে, এবং তাকে আমরা উপলব্ধি করে অনুভব করি, তেমনি প্রতিটি জন্মদিনে আমরা মনে করি তিনি আমাদের প্রথম দিশারি, যে মহান নেতা বাংলাদেশে তার সততা, তার প্রজ্ঞা, তার আধুনিকতা এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে, আধুনিক বাংলাদেশ রূপান্তরিত করেছিলেন সেই মহান নেতার কথা। সবচেয়ে বড় কথা, যতবার ক্রাইসিস আসছে
ততবারই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু হাল ধরেছিলেন। যেমন মুক্তিযুদ্ধের সময় যখন জনগণ দিশাহারা হয়ে গেছিলেন, সেই সময় শহীদ প্রেসিডেন্টের ঘোষণা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। আবার যখন বাংলাদেশের দুঃশাসনে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে সমস্ত গণমাধ্যম বন্ধ করে দিয়ে যখন এদেশের অবস্থায় জনগণের অবস্থা দুর্বিষ করে তোলে, তখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় নিয়ে এসেছিল এবং সেই ক্ষমতায় এসে তিনি অতি অল্প সময়ের মধ্যে তার দূরদর্শিতা দিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতি করেন, বাংলাদেশের বৈশ্বিক যে কূটনীতি করেন, বাংলাদেশের অর্থনীতি শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্থান বলেন, একটা দরিদ্র তলাবিহীন ঝুঁকি থেকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করে মাত্র ৩.৫ বছরের মধ্যে। এবং আমরা জানি এই বাংলাদেশকে নিয়ে বারে বারে ষড়যন্ত্র হয়, তাই তিনি তাকে বেঁচে থাকতে দেওয়া হয় নাই। এবং সেই কারণেই দেখেন যতবার বাংলাদেশের ক্রাইসিস এসেছে, এই একটি পরিবার যে পরিবারের মধ্য দিয়ে আমরা সেই ক্রাইসিসগুলা উত্তরণ ঘটিয়েছি। কারণ এরপরে আপনারা দেখেছেন একই পথের হাল ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি লড়াই করেছেন গণতন্ত্র উত্তরণের জন্য এবং সারা জীবন সংগ্রাম করে গেছেন। আজকেও দেখুন, আজকে আমরা যে এই অবস্থায় এসেছে, এই যে আজকে আমরা সবাই মিলে কথা বলতে আবার পারছি, আবার স্বাধীনভাবে কথা বলছি, গত ১৭ বছরের যে সংগ্রাম সব কিছুকেও আমরা থেকে মুক্ত হয়েছি, তারও পিছনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার আমাদের জনাব তারেক রহমানের অবদান। তাহলে এই অবদান আমাদের মনে রাখতে হবে। তারা যে সততা, যে দেশপ্রেম নিয়ে কাজ করে গেছেন, আমাদের সকলকে সেই সততা দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আজকে রাজনৈতিক কালচারকে আমাদের পরিবর্তন করতে হবে, না হলে সমাজটা দেশটা বাঁচবে না। আজকে যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই, তাহলে দেশকে আমরা বাঁচাতে পারবো না। তাই আমি বলবো, আমি খুব বেশি কথা বলবো না, আমি এটুকুই বলতে চাই, আজকে দিনে মনে করুন শহীদ প্রেসিডেন্ট জন্মবার্ষিকী আমাদের মাঝে এসেছে। এই দিনটি আমাদের প্রেরণার উৎস এবং এই দিনটিকে নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের আরেকটি পথ, সেই পথকে যদি অতিক্রম করতে পারি, তাহলে আমরা সফল হব। তাই আসুন আজকের দিনে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশে শক্তি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিনী ও পাপ্পা সিকদারের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা মিছিল বাইরেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি রমনা থানা বিএনপির আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা সেই মিছিল বাইরেকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমে যার জন্মবার্ষিকী নিয়ে আমরা আজকে আলোচনা সভা করছি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী, সমৃদ্ধ বাংলাদেশের উপকার, মহান রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আত্মার মাগফিরাত প্রার্থনা করছি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। তিনি বিএনপি শুরু করার পর থেকে আজ পর্যন্ত
আমাদের যেসব নেতাকর্মী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় সাথীরা, যে কারো জন্মদিন উপলক্ষে যে আলোচনা, সেই আলোচনায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়, কিন্তু আমার বিবেচনায় তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই ব্যক্তি সম্পর্কে জেনে বুঝে, ভাই ক্যামেরাম্যানরা যারা আছেন, প্লিজ আল্লাহর রাস্তা আপনারা মাফ করেন আমাদেরকে। আপনাদের জন্য দেখা যায় না, পিছনের লোকরা দেখতে পাচ্ছেন না, আর আপনারা এত কথা বলেন কেন? এই ভাই, আপনাদের জন্য সিনিয়ররা আছে, একটু বুঝান না তাদেরকে। বন্ধুরা আমার, আমরা আজকে শহীদ জিয়া নিয়ে আলোচনা করছি। শহীদ জিয়া কেমন ছিলেন, এটা যদি আমরা বিবেচনায় নিয়ে তাকে যদি আসলেই আমরা শ্রদ্ধা করি, তাহলে আমাদের সবার শপথ নেওয়া দরকার যে আমরা তার মতো হব। শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক হব, যিনি দেশটাকে পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে দেশের স্বাধীনতার জন্য সবার আগে বিদ্রোহ করেছিলেন এবং লড়াই শুরু করেছিলেন। শপথ দেব আমরা যে আমরাও তার মতো দেশপ্রেমিক হব, আমরা তার মতো সাহসী হব, যিনি সারা দেশে কি ঘটবে এটা চিন্তা না করে মাত্র কিছু সৈন্য নিয়ে নিজেই বিদ্রোহের সূচনা করে যুদ্ধ শুরু করেছিলেন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো ত্যাগী মানুষ হব, যিনি যুদ্ধ শুরুর সময় তার স্ত্রী এবং 2 জন শিশু সন্তানকে আল্লাহর হাতে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, পরোয়া করেন নাই যে তাদের কি হবে। আমরা তার মতো সৎ হব, যার বিরুদ্ধে তার প্রবল প্রতিপক্ষ কোনোদিন অসততার অভিযোগ করতে পারে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো পরিশ্রমী হব, যিনি রাষ্ট্রপতি হয়েও আমাদের যে কারো চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেন প্রতিদিন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো দেশ এবং দেশের মানুষকে ভালোবাসব, যিনি এই দেশের মানুষকে ভালোবেসে বলতেন, পছন্দ করতেন সেই গানটা, যেটাকে আমাদের দলীয় সঙ্গীত বানিয়েছিলেন, যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমরা কি হৃদয়ে ধারণ করতে পারি এটা? এই বাংলাদেশে আমাদের প্রথম, এই বাংলাদেশে আমাদের শেষ, এই বাংলাদেশে আমাদের জীবন, এই বাংলাদেশে আমাদের মরণ। যদি পারি তাহলেই শুধু শহীদ জিয়াকে আমরা শ্রদ্ধা করি, তাহলেই শুধু তার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন সার্থক, আর না হলে এটা শুধুই আনুষ্ঠানিকতা। আমাদেরকে তার মতো দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, যিনি এই দেশের কল্যাণের জন্য দেশের কৃষির উন্নয়নের কাজ করেছেন, যে দেশের লক্ষ লক্ষ মানুষ ৭৪ সালের দুর্ভিক্ষে অকালে জীবন দিয়েছেন, সেই দেশে তিনি খাদ্য উৎপাদন এতই বাড়িয়েছিলেন যে আমরা গিরির
দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য চাল রপ্তানি করতে পেরেছিলাম। তিনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের কলকারখানা যখন আগুনে পুড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই দেশে পুনরায় তিনি উৎপাদন কার্যক্রম শুরু করলেন। এক শিফটের জায়গায় দুই শিফটের জায়গায় 3 শিফট কাজ শুরু করলেন। তার আমলে 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। তিনি এ দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার করলেন, গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আমাদের কি ওই দূরদৃষ্টি আছে? আমরা কি সেই দূরদৃষ্টি নিয়ে আমাদের দল পরিচালনা, রাষ্ট্র পরিচালনার কাজ করার ইচ্ছা রাখি? না রাখলে পরে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে না। তিনি দেশের কল্যাণের জন্য নারী এবং শিশুদের জন্য মন্ত্রণালয় করলেন, যুবকদের জন্য মন্ত্রণালয় করলেন, কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় করলেন। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষের স্মৃতির কথা মনে করে আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে তারা সবাই শহীদ জিয়ার আদর্শের এক একজন সৈনিক। কিন্তু আদর্শই যদি আমরা অনুধাবন করতে না পারি, সেই আদর্শ বাস্তবায়নের জন্য যদি শপথ নিতে না পারি এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলতে না পারি, তাহলে তো শ্রদ্ধা জানানো হলো না, তাহলে তো তার প্রতি সম্মান জানানো হলো না। এই জন্য এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে সত্যি যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যি যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। তাহলেই শুধু তার প্রতি শ্রদ্ধা জানানো হবে, এই দেশের জনগণের প্রতি যে আমাদের দায়, সেই দায় শোধ করা হবে, এই দেশের প্রতি আমাদের যে দায়, সেই দায় শোধ করা হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুনা, তার নেতৃত্বে দক্ষিণ মহিলা দলের উপস্থিত হয়েছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি। যুব দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ছাত্র দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি রাশেদ ইকবাল খান, ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান, ছাত্র দলের সাবেক সহসভাপতি খোরশেদ আলম ও জাকারিয়া হোসেন ইমন। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমি তার জীবনের একটি ভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলব। সচরাচর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে গৌরবময় দিকগুলো সেগুলো আমরা জানি, কিন্তু তার কয়েকটি বৈশিষ্ট্য যার সম্বন্ধে আজকে নতুন প্রজন্ম হয়তো অবহিত নয়, আমি সেই সম্বন্ধে কথা বলি। সর্বপ্রথমে আমি তার জীবনের 3টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করতে চাই।
প্রথমটি হচ্ছে শৃঙ্খলা। আপনারা জানেন তিনি একজন সৈনিক ছিলেন এবং তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন তখনও কিন্তু তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই শৃঙ্খলা বজায় রেখেছেন। কেন সেটা আপনারা জানেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে একটি জাতিকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে শৃঙ্খলা পেতে হবে। তার যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সময়ানুবর্তিতা। আমি একটি গল্প দিয়ে এই সম্বন্ধে আপনাদের সামনে অবহিত করব। সেটা হচ্ছে এই তিনি যখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন এমনি একটি সভায় তিনি গিয়েছিলেন, আলোচনা সভা সেমিনারে, এবং তিনি সেমিনারে যখন উপস্থিত হলেন সঠিক সময়ে তখন দেখলেন আয়োজক বৃন্দের কয়েকজন লোক ছাড়া উপস্থিত মাত্র কয়েকজন রয়েছে, পুরো হল খালি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নির্দেশ দিয়েছিলেন যে আপনারা সেমিনারটি শুরু করুন। তো অনেকে এসে বোঝাতে চেষ্টা করেছিল যে লোকজন চলে আসবে, আমরা কয়েক মিনিট অপেক্ষা করি। তিনি অপেক্ষা করেননি, তিনি সেখানে অনুষ্ঠানটি করে তার বক্তব্য দিয়ে তিনি তার কাজে ফিরে গেছেন। এটা ছিল তার সময়ানুবর্তিতা। এবং সর্বশেষ আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে তার জীবনের একটি বিষয়, তা হচ্ছে আত্মবিশ্বাস। এবং তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই আত্মবিশ্বাসের পরিচয় রেখেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি তিনি যেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন উই রিভোল্ট, তার সে আত্মবিশ্বাস অনেকে তাকে বলতে চেষ্টা করেছিল একটি একটি শক্তিশালী সামরিক বাহিনী তখন ৭১ সালে পাকিস্তান, তার বিরুদ্ধে আপনি কিভাবে বিদ্রোহ ঘোষণা করবেন? তিনি বলেছিলেন যে আমি বিশ্বাস করি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি বিদ্রোহ করব এবং আমরা জয়ী হব। তিনি জয়ী হয়েছিলেন। তো আমি আজকে এই তিনটি গুণাবলীর কথা উল্লেখ করতে চাই। আমি বিশ্বাস করি জাতির এই ক্রান্তি লগ্নে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারী। আমরা যখন এই দেশকে পুনর্গঠনের দায়িত্বে এসেছি, আমি এখানে বিশেষ করে উল্লেখ করব, আপনাদের মনে আছে তার আকস্মিক তিরোধানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, গৃহবধূ থেকে রাজপথে নেমেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সামরিক শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজপথে সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ ৮ বছর রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে আন্দোলনের মাধ্যমে তিনি শহীদ সেনা শাসককে বিদায় দিয়েছেন। ঠিক তেমনি ভাবে তার পরবর্তীতে আপনারা দেখেছেন আজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশি নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছেন এবং আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেই সংগ্রামে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এদের থেকে স্বৈরাচার দূর করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত আমি এটাও বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলতেন উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান এবং সেই বিষয়ে লক্ষ্য রেখেই কিন্তু
তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন। এই যে আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের আরো একটি কথা এখানে উল্লেখ করতে হয়, নাহলে হয়তো আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আমি ইতিহাসে একটু পেছনে চলে যাব। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীরোত্তম উপাধি তাকে দিয়েছিল। কিন্তু আমি ফিরে যাচ্ছি 1965 সালে খেমখারান সেক্টর, সেখানে জিয়া রহমান তখন তরুণ একজন সামরিক একজন অফিসার। তিনি সেই যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে তৎকালীন দেশকে তিনি রক্ষা করে তার দেশপ্রেমের যে উদাহরণ দিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে তাকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথে অনুপ্রাণিত করেছিল। এই কথাটি আমি এখানে উল্লেখ করতে চাই, কারণ আমি বিশ্বাস করি তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন এবং একটি স্বাধীন দেশ। আমরা শুনেছি সেই সময় 60-এর দশকের শেষ দিকে তিনি যখন করাচিতে যখন তিনি কর্মরত ছিলেন, তখন মাঝে মাঝে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তার পরিচিতরা যখন তার কাছে করাচিতে যেতেন, কিন্তু যখন সামরিক বাহিনীতে ছিলেন তার সত্ত্বেও যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের সঙ্গে আলোচনায় তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেন সেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বঞ্চনা, পাকিস্তান আমলে কিভাবে দেশমাতৃকার তৎকালীন পূর্ব পাকিস্তান সেই দেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু 1965 সালের পরে তিনি আলোচনা করেছেন। আমরা তার চাক্ষুষ প্রমাণ পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দূরদৃষ্টি, তার এই দেশের প্রতি যে ভালোবাসা, এবং আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টির পরে তার যে অনবদ্য যে ধারণা, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে যে ধারণাটি দিয়েছিলেন, সেই বাংলাদেশি জাতীয়বাদ নিয়ে কিন্তু আজও আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এই ধারণা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্টি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমি যে কথাটি সর্বশেষ তার যে গুণাবলীর কথা, আত্মবিশ্বাস, যে কথাটি বলেছি, তিনি যেমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে 1975-এর সিপাহী জনতার বিদ্রোহের পরে যখন বাংলাদেশের মানুষ পুনরায় তাকে দেশ গঠনের দায়িত্ব দেয়, তখন তিনি যে সরকার গঠন করেছিলেন, আপনাদের মনে রাখতে হবে সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান্বয়ে তিনি কিন্তু সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তৈরি করেছিলেন। অনেকে সমালোচনা করেছিল যে তিনি কিছু ব্যক্তিকে তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাসের বলে তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশকে গড়তে চাই, বাংলাদেশের সব মানুষকে নিয়ে একটি নতুন দেশ আমি দেখতে চাই। এই ছিল তার প্রতিটি, এই ছিল তার বিশ্বাস। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা বক্তব্য শুনবেন। আমি এইটুকু বলবো, আজকের এই জাতির ক্রান্তিকালে আসুন আমরা নতুন প্রজন্মের কথা বলি। নতুন প্রজন্ম হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের অনেক কিছু জানে না, আপনারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আমি বিশ্বাস করব যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে প্রদর্শিত পথ, সেই পথ অনুসরণ করে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানশীল জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দলের সহসাধারণ সম্পাদক হালিমা খান লুসি, নিউ মার্কেট থানার আহ্বায়ক এস এম মতিউর রহমানের নেতৃত্বে একটি মিছিল হয়েছে, আমরা মিছিলকে অভিনন্দন জানাচ্ছি। ফারহানা আক্তার লুবনা, কৃষক দলের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা, ঢাকা মহানগর দক্ষিণের রুমা আক্তারের নেতৃত্বে মিছিল হয়েছে, অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস।
জনাব মির্জা আব্বাস। একটু ঠান্ডা হয় দেন দেন আজকে আমার সাথে ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রতি অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে লোকটি জন্ম না হলে আজকে আপনি বাংলাদেশের জন্ম হতে পারে, যে লোকটি জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না। নিজের কথাই বলুন, আমরা আমাদের কথা বলেই যাব, আমি আমার কথা বলেই যাব। আওয়ামী লীগের নেতৃত্ব বলতে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই স্বাধীনতার কোনো অংশীদার নয়, কিন্তু আমরা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি যুদ্ধ না করতেন এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশ যে কোনো সেক্টর ছিল যুদ্ধের, প্রত্যেকটা সেক্টর অফিস, সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতের ভিতরে অভ্যন্তরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেক্টর ছিল সিলেটে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন। উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, উনি সবাই যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। আমি কথাগুলো বলার আগে বলে নিলাম, যেহেতু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আজকে আমি সেই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার ধরিয়ে দেওয়া মশাল হাতে নিয়ে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশটাকে রক্ষা করেছেন, এই দেশের গৌরবকে রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। 40 বছরের ব্যবধানে, 40 কি 41 আমি যদি একটু বলতে পারে ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ক হারালো। আবার ফেরত কেউ আসবে কিনা জানি না, কবে আসবে তাও আমরা জানি না, বলতে পারবো না। বাংলাদেশ একটা যখনই ক্রান্তি লগ্নে ছিল করেছে, তখনই প্রয়োজন পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তখনই প্রয়োজন পড়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে আমরা আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। প্রিয় ভাইয়েরা, এই ক্রান্তি লগ্ন আমরা আমাদের দেশে, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ক্রান্তি লগ্ন পার করতে চাই এবং আমাদের পার করতে হবে। আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ করব না, আমি আমার আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি ব্যাপারে ওরা ব্যবস্থা নেবেন। আমি সবার সামনেই বলছি, কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট, কিছু কিছু দলে
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হল বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব শিক্ষিত হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তারা বাচ্চা, তারা যেন ক্ষমতা আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারাই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন, আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন, আমার শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান আছেন, আমাদের পার্টি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাদের কাছে বলবো, আমার এই কথাগুলোকে দয়া করে অবজ্ঞা করবেন না, কাজে লাগবে। যদি কথাটা শোনেন কাজে লাগবে, না শুনে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি খুব সিরিয়াসলি কথা বললাম। যাই হোক প্রিয় ভাইরা, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যেটা, আমি কথা আমার বক্তব্য শেষ করে দিয়েছি, এখন আপনাদের সাথে একটু মজা করবো। আমি সেটা হলো, আমি যখন মঞ্চে দাঁড়াই আপনার কিছু স্লোগান দিলেন, তাই না? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সমাবেশ এবং স্লোগান দেওয়া, সবচেয়ে সহজ কাজ। সবচেয়ে কঠিন কাজ কোনটা? নির্বাচনে জয়লাভ করা। আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আছেন, আমি জানি, আপনার উত্তর দেওয়ার দরকার নাই, আমি তো বলবো আর কি, শুনে যায়। আমি প্রশ্ন করি আপনার কটা বাড়িতে গেছেন, কটা ভোট চেয়েছেন, বলতে পারবেন না। আমি জানি এটা, আমি বাসাটাকে মিটিং করেছি। প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে, তারপরে আস্তে আস্তে সবাই হাত তোলে, আসলে কেউ যায় না। তো ভাই, আমরা তো রাজনীতির উপর রয়েছি, বহু নির্বাচন করেছি, আমরা জানি। তবে হ্যাঁ, 17-18 বছরে নির্বাচনের কোন প্র্যাকটিস আমাদের নাই, ফলে এটা হতেই পারে। তা আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, দয়া করে আগের মতো হয়তো পারবেন না, কিন্তু যতটুকু পারা যায়। বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি, ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল, কিন্তু তারপরেও আমাদের জনবল এত বেশি আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে হবে। আমরা সবাই এলাকার, হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, সবাইকে যেতে হবে, লিফলেট পোস্টার সব রেডি আছে, এখন যেতে হবে। আরেকটা বিষয়, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুটো বলে গেছে, আমি তার জেদ থেকে বলছি, অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা
চাঁদাবাজি করতেছে নিজেরা, চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এ পর্যন্ত প্রায় ৬,০০০ বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপির উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার একটু বলে আমরা একটু ভোট দিলেন, বিএনপি ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাকে একবার দেখেন। কেন ভাই? ৭১ আপনারা আমরা দেখি নাই কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, এটা আমরা ৭১ দেখি নাই। আবার আরেকজন করে জানেন, ওদের বলার কিছু নাই। বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আর একটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে কোথায় দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, এটি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদের মন্ত্রী বানাতে হবে, আর তোমরা দুনিয়া একটা পতন ঘটাই করে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পরে যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফিরে চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই, তোমরা সেই লোভ করতেছ, এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আমি পারছি না, আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘুরিয়ে গেলাম, আর ঘটাবো না, আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না, ঠিক আছে? আমার আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুর। আমার ঠিকানা আছে রে ভাই। যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায়, আমার বাড়ির মুখ জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী, এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সব কিছু করছি, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে, কোন ধান্দাবাজের হাতে, কোন কসাইদের হাতে এই দলটাকে আমরা পড়তে দেব, এই দেশটাকে পড়তে আমরা দেব না। রাষ্ট্রপতি জিয়া রহমান যা শিখিয়ে গেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যা শিখিয়ে গেছেন, ইনশাআল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাবো, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের অনেক জাতীয় নেতার সামনে উপস্থিত আছেন বিএনপি যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোহাম্মদ আবুল হক, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপিকা শিরুদাবুল করি, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলিম, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইমুন বেগম, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন,
উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী সহ ডক্টর শামসুজ্জামান মেহেদী সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আজকের এই আলোচনা সভায় মিছিল নিয়ে এসেছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন নিউ মার্কেট থানা কৃষক দলের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা নিউ মার্কেট থানার আহ্বায়ক মনির আহমেদুল্লাহ গুপ্তুর নেতৃত্বে অনেক নেতৃবৃন্দ এসেছেন। সদস্য সচিব শামীম আহমেদ সরকারে অনেক নেতৃবৃন্দ এসেছেন। আজকের এই আলোচনার আজকের সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে আলোচনা প্লিজ ভাই আপনার দয়া করে কিছুক্ষণের জন্য স্লোগানটা বন্ধ রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এটা না, ডান 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি দিলেন? বিএনপি আয়োজিত না 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 ছোট ছোট এই হয়েছে পৃথিবী একজন অনন্য নেতা যিনি তার নেতৃত্ব দিয়ে আলাদা একটা ভূখণ্ড তৈরি করে রেখেছিলেন এবং স্বাধীন একটা ভূখণ্ড তিনি এই জাতিকে উপহার দিয়ে গেছেন। সেই অনন্য নেতা সেনানায়ক স্টেটসম্যান সাহসী বীর আমাদের সকলের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মদিন পালন করার এই অনুষ্ঠানে আজকে এখানে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমার একটা বিশেষ অনুরোধ সাংবাদিক ভাইদের কাছে এবং আমাদের ভাইদের কাছে, আলোচনা সবাই এসে আমরা যদি সবাই কথা বলি তাহলে আলোচনা সবার তো দরকার হয় না। কিছুক্ষণ একটু থামি, শোনার চেষ্টা করি। আমরা তো সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকি, তাই না? এই একদম একটু সময় বাদ দিয়ে আমরা দেখতে পারি। আমাদের এক নেতা ছিলেন আমার এলাকায় ঠাকুরাতে, উনি করতেন আপনার মুজফ্ফরনগর, ওনার নাম ছিল আব্দুল মালিক, খুব রসিক মানুষ ছিলেন। তিনি বলতেন যে কালক্রমে আস্তে আস্তে সবাই পড়াশোনা ভুলে যাচ্ছে। আগে বলতো যে পড়াশোনা, তারপরে কি হলো দেখাশোনা, এখন শোনাবার চলে গেছে এখন দেখা। এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা থেকে কিছুক্ষণ অন্তত যদি আপনারা একটু আমাদেরকে সময় দেন তাহলে আমরা আমাদের দায়িত্বটা একটু পালন করতে পারি। আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন যে আমাদের নেতা, তিনি আমাদের দল তৈরি করেছিলেন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে, সেই নেতার জন্মদিন ৯০ বছর। আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি? কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী, যিনি তার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন, আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই নেত্রীকে আমরা হারিয়েছি।
এই দেশের কোটি মানুষ সেদিন সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে, কিন্তু পার্লামেন্ট চত্বরে সেটা থেমে থাকেনি। একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ। ভাই প্লিজ, আমি জানি আপনার কাজটা খুব জরুরি, কিন্তু আমার বলাটাও জরুরি। তো এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ, আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, তারা অনন্য, তাদের কোনো তুলনা নেই, তাই না বন্ধুগণ? আজকে সেই জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে দুটো চারটে কথা শুধু বলতে চাই। শহীদ জিয়া সম্পর্কে আমাদের সিনিয়র নেতারা বলেছেন, আমরা বারবার তার কথা শুনেছি, বলেছি, বই পড়েছি, অনেক বই পড়ি। যে বিষয়টা আমার সবচেয়ে আমাকে মনে হয়, আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে শহীদ জিয়া আমাদের একটা পরিচিতি দিয়েছেন, আইডেন্টিটি। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে। বাঙালিতে আরো আছে, পশ্চিম বাংলা আছে, বাংলায় কথা বলে, এই অঞ্চলের, এই ভূখণ্ডের আমরা যারা এই অঞ্চলে বাস করি, তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা তাই করার চেষ্টা করেছি। যখন তিনি চলে গেছেন, তাকে যখন নির্মম ভাবে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল, সবাই ভেবেছিল বোধহয় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী সেই গৃহবধূ তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি চলে গেছেন, তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে। দেখুন আল্লাহ কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের। 2002 সালে নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, প্রায় 200 সদস্য ছিল। তো সেই রাষ্ট্রীয় সফরে আপনারা জানেন, রাষ্ট্রীয় সফরে গেলে যারা যান, বিশেষ করে প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীরা সেলুট দেয়, গার্ড অফ অনার যেটাকে বলে। তো সেটা এত শীত ছিল, এত বরফ পড়ছিল যে বাইরে কোথাও দেওয়া যাচ্ছিল না। তো চীনের একটা বিশাল হল আছে, ওই হলটাকে বলে গ্রেট হল, বিশাল। এটা অত বড় হল কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো, এবং আমরা সেই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম। গার্ড অফ অনার ম্যাডামকে দেওয়া হলো। তারপরে প্রধানমন্ত্রী রেওয়াজ অনুযায়ী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী নিয়ে আমরা যারা গিয়েছিলেন সভাসঙ্গী, তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে পরিচয় করে নিচের হাত দিয়ে যাচ্ছে। আমার পরেই ছিল আমানুল্লাহ আমান দাঁড়ানো, তারপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব দাঁড়ানো। তো তিনি পরিচয় করে দিতে গিয়ে যখন তারেক রহমানের সামনে গেলেন, তিনি পরিচয় দিলেন, হি ইজ মাই সান, সে আমার ছেলে। উত্তরে চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা, তারেক রহমান হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। তুমি উঠে তুলে দাও। আল্লাহর কি বিধান দেখেন, আল্লাহর কি ইচ্ছা দেখেন। আজকে আবার সেই তারই হাতে
এই পতাকা চলে এসেছে বন্ধুগণ। আজকে দিন এই কথা বারবার মনে পড়ছে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তিনি এই দেশের শান্তি সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালে রোগ সজ্জায়, আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী, আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4-5টা লাইন বলেছিলেন, তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। এটাই পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর, এটাই পার্থক্য বিএনপির নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের। বন্ধুগণ, জিয়াউর রহমানের কৃতিত্ব তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না। বহু বই রাখা হয়েছে, তার বই নিয়ে রিসার্চ, তার কাজ নিয়ে রিসার্চ হয়েছে অনেক। তিনি একটা তলাবিহীন, তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন একদলীয় ব্যবস্থা থেকে। সংবাদপত্র সমস্ত খুলে দিয়েছিলেন। আজকে এত আপনার এই সমস্ত ক্যামেরা ছিল না, মাত্র 4টা, এবং সেটা নিয়ন্ত্রিত, কথা কেউ বলতে পারত না। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, ভুলে গেলে চলবে না, এটা বারবার বলতে হবে। সেই রক্ষী বাহিনী সেদিন যারাই ভিন্ন কথা বলতো,